ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতে প্রত্যয় সম্পর্কে পড়ছিলাম। আমরা এ পর্যন্ত তিনটা প্রত্যয় শিখেছি: তুমুল, তোয়াজ এবং লেপ। তার মধ্যে তোয়াজ এবং লেপ ছিল জোড়া। দুটোর কাজ ছিল একই, কিন্তু প্রয়োগ ভিন্ন ভিন্ন। তো সেরকমই আজকে আমরা আরো একটা জোড়া প্রত্যয় সম্পর্কে পড়ব, যেগুলোর একটা নামও আছে। মানে এই জোড়াটার নাম হচ্ছে নিষ্ঠা প্রত্যয়। তো এই নিষ্ঠা প্রত্যয়ের মধ্যে যে দুজন আছে সেগুলো হলো, একটা হলো ক্তা, আরেকটা হলো ক্তাবতু। এই দুটো কখন হয়, কিভাবে হয়, কেন এগুলো প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে আমরা আজকে দেখব। তো প্রথমে হচ্ছে আমি স্লাইডটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা প্রত্যয়ে যাওয়ার আগে আহ, যে জিনিসটা দেখব সেটা হলো অতীতকালের বাক্য গঠন। আমরা জানি আমরা 5 রকমের লকার পড়েছি। তার মধ্যে বর্তমানকালের যে লকারটা সেটা হচ্ছে লট লকার। তারপর ভবিষ্যৎকালের যেটা সেটা হচ্ছে রিট লকার। আর অতীতকালের জন্য আমরা যে লকারটা ব্যবহার করি সেটা হচ্ছে লং লকার। তো আমরা অতীতকালের বাক্য দেখে সেটার ক্রিয়াপদে লং লকার প্রয়োগ করলেই হচ্ছে সেটা অতীতকালের বাক্য হয়ে যায়, এমন ভাবে আমরা করেছি। কিন্তু অতীতকালের বাক্য শুধু একভাবে নয়, আরো অনেকভাবে রূপান্তর করা যায়, মানে বাংলা থেকে সংস্কৃততে। তো কিভাবে করা যায়, এটা সম্পর্কে বোধহয় আপনাদেরকে একটা ক্লাসে পড়ানো হয়েছিল যে অতীতকালের বাক্য 3 ভাবে রূপান্তর করা যায়। তো 3 ভাবের মধ্যে আমরা আজকে দেখবো যে কি কি ভাবে রূপান্তর করা যায়। তো দেখুন, এখানে আমরা একটা বাক্য নিয়েছি যে সে গতকাল সন্ধ্যায় বই পড়েছিল। তো আম, আমরা শুধু যদি ক্রিয়াপদটা দেখি যে পড়েছিল, এটা দেখেও বোঝা যায় যে এটা অতীতকালের বাক্য। আর যদি দেখি যে গতকাল সন্ধ্যায়, অর্থাৎ সময়টার দিকে যদি খেয়াল করি, তাহলেও বোঝা যাচ্ছে এটা অতীতকালের বাক্য। তো অতীতকালের বাক্য আমরা যেভাবে জানি, প্রথমে হচ্ছে সেভাবে একবার রূপান্তর করব। কিভাবে? আমরা যেভাবে বাক্য ধরে রূপান্তর করি, মানে প্রথমে ক্রিয়াপদ কোনটা সেটা দেখি, তারপর সেটাকে প্রশ্ন করে করে কর্তা নির্ণয় করি, কর্ম নির্ণয় করি, বা অন্য কোনো বিভক্তি হবে কিনা সেটা নির্ণয় করি। তো এখানে পড়ার, এখানে যে ক্রিয়াপদটা সেটা হচ্ছে পড়া, পড়ার কাজ হচ্ছে এখানে। তো এখানে কে পড়েছিল? সে পড়েছিল। সে সে হচ্ছে বাক্যের কর্তা। আমরা জানি কর্তাই হয় প্রথমা। তো সে শব্দের সংস্কৃত যদি আমরা নিই তাহলে হবে সহ। এরপর হচ্ছে কখন পড়েছিল বলতে আমরা গতকাল সন্ধ্যায়টা পাই। তো গতকাল এবং সন্ধ্যায় দুটোকেই হচ্ছে আমরা অব্যয় দিয়ে করতে পারি, এটা আমরা অব্যয়ের ক্লাসে পড়েছি। গতকালের জন্য যে অব্যয়টা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হিয়হ। হিয়হ মানে গতকাল। আর সন্ধ্যার জন্য যেটা হয় সেটা হচ্ছে সায়ং। তো আমরা যদি এভাবে করে যাই তাহলে সহ, হিয়হ, সায়ং। তারপর হচ্ছে আরেকটা শব্দ বাকি আছে, সেটা হচ্ছে বই। তো আমরা যদি কি পড়েছিল দিয়ে প্রশ্ন করি তাহলে পাই হচ্ছে বই পড়েছিল। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাই সেটা আমরা সাধারণত কর্ম বলি। কর্মে হয় দ্বিতীয়া, তাই বই শব্দটাতে আমরা হচ্ছে আহ দ্বিতীয়ার প্রয়োগ করব। এখন বই শব্দের সংস্কৃত কি কি হতে পারে? গ্রন্থ হতে পারে, পুস্তক হতে পারে। এর মধ্যে পুস্তক শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তো পুস্তক শব্দটা যদি আমরা দ্বিতীয়া নিই, ফল শব্দের মতো করে নিতে হবে। ফল থেকে দ্বিতীয়ার এক বচনে হয় ফলম,
পুস্তক থেকে হবে পুস্তকম। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? যে সাহা হ্যহ সায়ং পুস্তকম। এরপর লং লকার থেকে আসছে যে পঠত। পঠ ধাতুর সাথে প্রথমে আমরা একটা লাগিয়ে নিই। আমরা এটা জানি যে লং লকারের ক্ষেত্রে যেই ধাতুই থাক না কেন তার আগে একটা যুক্ত হয়। আর যেহেতু সে প্রথম পুরুষ একবচন, তাই অতীতকালের প্রথম পুরুষ একবচনে হয় আম, দ হলন বা সেটা তয় হসন্ত হয়ে যায়। তো পুরোটা মিলে হবে পঠত। এই যে আমরা যেটা এতক্ষণ মুখে মুখে করেছি সেটা এখন আমাদের চোখের সামনে এসে গেছে। কি? সহ হ্যহ সায়ং পুস্তকম আপঠত। অর্থাৎ সে গতকাল সন্ধ্যায় বই পড়েছিল। এখন এটা হচ্ছে একভাবে, যেটা হচ্ছে আমরা লং লকার দিয়ে করেছি। আমি বলেছি যে অতীতকালের বাক্য আরো 3 রকম করে করা যায়। তো আরো একটা তো গেল, আরো দুটো বাকি আছে। তো দুটোর মধ্যে সংস্কৃতর একটা খুব সুন্দর একটা জিনিস হলো যে আমরা যে কোনো বর্তমানকালের বাক্যকে অতীতকালে নিয়ে যেতে পারি। কিভাবে? মানে আমরা বর্তমানকালে কোন লকার ব্যবহার করি? লট লকার। তো লট লকার দিয়ে আমরা ক্রিয়াপদটাকে করে ফেললাম। যেমন এখানে আছে যে আহ, পড়েছিল, তো পড়ার কাজটাকে আমরা যদি বর্তমান করে করি তাহলে হবে পড়েছে বা পড়ছে। তো এটার সংস্কৃত নিলে হবে পাঠ ধাতু থেকে, আর যেহেতু সে প্রথম পুরুষ একবচন, তো লট লকারের তি লাগবে, হবে পাঠাতি। বাকি সবগুলো শব্দ যেরকম ছিল সেরকম থাকবে, অর্থাৎ সাহা হ্যহ সায়ম পুস্তকম এইটুকু পর্যন্ত ঠিক থাকবে। আমরা শুধু অপঠত এর জায়গায় কি লিখবো? পাঠাতি। এখন পাঠাতি লিখলে তো আমাদের বাক্যটা মিলছে না, আরো কিছু একটা লাগাতে হবে। কি লাগাতে হবে? স্মা। আমরা যে কোনো বর্তমানকালের বাক্যে, অর্থাৎ লট লকার প্রয়োগ করে পঠতি খাদতি বদন্তি আম, বা পঠামে বা দামে এগুলোর সাথে এগুলোর পরে বাক্যের শেষে একটা যদি স্ম যোগ করে দিই, অর্থাৎ স সংযুক্ত দন্তার সয় সংযুক্ত ম যুক্ত করে দিই, তাহলে বাক্যটা হয়ে যাবে অতীতকালের বাক্য। এই যে আমরা দেখতে পেলাম যে এখানে পরবর্তী বাক্য যেটা এসেছে সেটা হচ্ছে সহ হ্যহ সায় পুস্তকম পঠতি স্ম। এই শেষের স্ম, এটাই হচ্ছে এখানে এই বাক্যের মেইন ওয়ার্ড বলতে গেলে। মানে এটা দিয়ে হচ্ছে আমরা বাক্যটা যে অতীতকালে সেটা বুঝালাম। কারণ আমাদের ক্রিয়াপদ দেখে তো বোঝা যাচ্ছে না, ক্রিয়াপদ আমরা ব্যবহার করেছি বর্তমান কালেরটা। শুধু এ বাক্যে নয়, যে কোনো বাক্যে আপনি বর্তমান কালের বাক্যে যদি একটা স্ম যোগ করে দেন তাহলে সেটা হয়ে যাবে অতীতকালের বাক্য, এবং ক্রিয়াপদটা দ্বারা অতীতকালের করা হয়েছে এমন কোনো কাজ বোঝাবে। যেমন আমি যদি এখানে পুস্তকম পঠতি না দিয়ে যদি বলতাম অন্নম খাদতি, তার সাথে অন্নম খাদতি তার সাথে স্ম, তাহলে সহ অন্নম খাদতি স্ম, তাহলে এটা হয়ে যাবে যে অতীতকালের বাক্য, অর্থাৎ সে অন্ন বা ভাত খেয়েছিল। এটা অন্ন ভাত ভাত খায় এমন হবে না, খেয়েছিল হবে। তো এই গেল দুটো রকম। একটা কি? একটা হলো প্রথমে লং লকার দিয়ে, দুই নম্বরটা হলো কি লট লকার দিয়ে ক্রিয়াপদটা করে তার সাথে একটা স্ম যোগ করে দেওয়া। গেল। 3 নাম্বার যেটা, সেটাই হচ্ছে আজকে আমাদের আম, পড়ার বিষয়, সেটা হচ্ছে দেখুন এটা কিভাবে হলো সেটা আমরা একটু পরেই বলছি, আগে বাক্যটা দেখে নেই। যে সহ হ্যহ সায়ং পুস্তকম পঠিতবান। এই যে পঠ ধাতুর সাথে কিছু একটা লাগলো এবং লেগে হলো পঠিতবান। এই পঠিতবান এই শব্দটা দ্বারাও বোঝাচ্ছে যে পড়েছিল। তো অতীতকালের যে কোনো বাক্যে আমরা হচ্ছে এইভাবে করে 3 রকম ভাবে করতে পারি। শেষেরটা আমরা যেটা করেছি সেটা করেছি ক্তাবাতু প্রত্যয় দিয়ে, যেটা আজকে আমরা পড়বো প্রত্যয় দিয়ে। তো তাহলে আমাদের মেইন বিষয়টা কি? যে আমরা অতীতকালের বাক্য রূপান্তরের ক্ষেত্রে যে ক্তাবাতু বাক্য এটা প্রয়োগ করতে পারি। যে কোনো বাক্য, যেমন আগেরগুলোতে কিছু শর্ত ছিল, তুমুনের শর্ত ছিল যে একটা কাজ করার জন্য আরেকটা করতে হবে, দুটো কাজ একজনকে করতে হবে, এরকম কিছু শর্ত ছিল। তো এখানের মধ্যে আহ যে পার্থক্যটা আমরা দেখতে পাই, প্রথম পার্থক্য হলো তুমুন বা ত্বচ বা লেপ, এই 3টা প্রত্যয় হচ্ছে কি অসমাপিকা ক্রিয়ায় হয়। অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে বাক্যের এমন একটা ক্রিয়া যেটা দিয়ে আমরা বাক্যের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না, আরেকটা ক্রিয়াপদ লাগে। তো অসমাপিকা ক্রিয়ার একটা সমাপিকা ক্রিয়া অবশ্যই লাগে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঠিতবান এই ক্রিয়াটা দিয়ে আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পেরেছি। তার মানে এই যে আজকে যেটা পড়বো ক্তাবাতু বা ক্তা, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়ায় লাগে। কখন? অতীতকালের সমাপিকা ক্রিয়ায়। যে কোনো অতীতকালের বাক্যে সমাপিকা ক্রিয়ায় আমরা হচ্ছে এই ক্তাবাতু এবং ক্তা এই দুটো প্রত্যয় ব্যবহার করতে পারবো। এইটুকু আশা করি ধরতে পারা গেছে। আর কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে।
আচ্ছা, এখন আমরা চলে যাই যে ক্তাবাতুর পরিচয়। এই যে আমি এতক্ষণ যেটা বাক্য দিয়ে পড়েছি সেটাই আবার এসেছে যে অতীতকালে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ক্তাবাতু প্রত্যয় ব্যবহৃত হয়। অতীতকাল, অতীতকাল মানে তো আমরা জানি যে মানে যে কাজটা, যে বাক্যের কাজটা আগে হয়ে গেছে, এখন হচ্ছে না, আগে হয়ে গেছে, এরকম একটা বাক্য তার সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে আমরা এতদিন যে বাক্যগুলো করেছি সেগুলোই, মানে যে ক্রিয়াপদটা দ্বারা আমরা বাক্যের সম্পূর্ণ বা ভাব প্রকাশ করতে পারি। যেমন আমি খেয়েছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, একটা মাত্র ক্রিয়াপদ যেটা দিয়ে আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পারছি, এটা কি সমাপিকা ক্রিয়া বলা যায়। আর যেটা দিয়ে একটা ক্রিয়া দিয়ে আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পারি না, যেমন আমি খেয়ে, গিয়ে, করে, বা আমি করতে, পড়তে, খেলতে, এভাবে করে বাক্যটা সম্পূর্ণ করতে পারছি না, তখন সেটাকে বলে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, তো এখন এখানে আসলো যে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ক্তাবাতু প্রত্যয় হবে। এখন দ্বিতীয় বাক্য যেটা আছে সেটা হচ্ছে লিঙ্গ এবং বচন ভেদে এর রূপ ভিন্ন হয়। অর্থাৎ আম, আমরা অন্য যে প্রত্যয়গুলো পড়েছি, তুমুন, ত্বা বা ত্বাচ বা লেয়াপ, এগুলোর কিন্তু কোনো রূপভেদ ছিল না। একটা ত্বা, এটা যুক্ত হয় সবগুলোর সাথে সেম ভাবে, যেমন গম ধাতুর সাথে যুক্ত হয়ে হয় গত্বা, খাদ ধাতুর সাথে যুক্ত হয়ে হয় খাদিত্বা, পট ধাতুর সাথে যুক্ত হয়ে হয় পঠিত্বা। এবং এটা অন্য বাক্যের কর্তা যেই থাকুক না কেন, বা বাক্যে যে ধরনের বাক্যই হোক না কেন, সেটা বর্তমান কালের বাক্য হোক, অতীতকালের বাক্য হোক, বা আম, সরাসরি বাক্য হোক, বা অর্থাৎ আমরা যেটাকে বাচ্য বলি, কর্মবাচ্য হোক, কর্তৃবাচ্য হোক, যে কোনো বাক্যই আমরা এভাবে করে করতে পারি, এটার কোনো রূপভেদ হয় না। কিন্তু ক্তবতু প্রত্যয়ে রূপভেদ হয়। কি ভেদে? লিঙ্গ আর বচন ভেদে। লিঙ্গ আর বচন বলতে আমরা এখানে তিনটা লিঙ্গ, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। আর বচন বলতে হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন। এই তিনটা ভেদে এটার রূপটা পরিবর্তিত হয়। আর সেম ভাবে আমরা যেরকম ক্রিয়াপদটা নির্ণয় করার জন্য, অর্থাৎ লট বা লং করার জন্য কর্তার দিকে তাকাই, এক্ষেত্রেও আমরা কর্তার লিঙ্গ এবং কর্তার বচনটার খেয়াল করব। যেমন আগে আমাদের যে বাক্যটা ছিল যে সহ, আম, সে গতকাল সন্ধ্যায় পড়েছিল, বই পড়েছিল, তো সেখানে আমরা যে পদ ধাতু সেটার জন্য নিয়েছিলাম হচ্ছে কর্তা সহ, সে। তো সে যেই লিঙ্গে আছে অর্থাৎ পুংলিঙ্গ, এবং যে বচনে আছে অর্থাৎ এক বচন, সেটার রূপ ফলো করে হচ্ছে আমরা তাবুতুটা করেছি। এরপর আছে যে সাধারণত কর্তৃবাচ্যে তাবাতু প্রত্যয় প্রয়োগ করা হয়। সাধারণত, সাধারণত মানে কি? যে আমরা আম, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবো, তবে এটার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে আম, কি সেটা একটু পরেই জানতে পারবো। যে সাধারণত কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য মানে হচ্ছে যেখানে কর্তা সরাসরি কাজটা করে। আমি খেয়েছি, আমি করেছি, আমি পড়েছি, এগুলো আমি না হয়ে সে করেছে, তাকে আহ, দেখেছি, এরকম। আর যে কাজগুলো হচ্ছে আমরা সরাসরি করি না, একটু আমরা যেটাকে ইংলিশে অ্যাক্টিভ এবং প্যাসিভ মুড বলি, বাচ্য বলি, বা বাংলায় বলতে গেলে কর্তৃবাচ্য কর্মবাচ্য বলি। কর্মবাচ্যে কি হয়? কর্মটা তখন প্রধান হয়ে যায় আর কি। তখন আমরা বলি যে ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে, বলি না যে আমি ভাত খেয়েছি, বলি ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে। তারপর বলি যে আম, সংস্কৃত আমার দ্বারা শেখা হয়েছে। এভাবে করে যখন আমরা ঘুরিয়ে বলি, তারপর বলি যে কাজটি তার দ্বারা সম্পূর্ণ হয়েছে, এরকম যখন বলি তখন সেটা হয়ে যায় কর্মবাচ্য। তো এই সকল ক্ষেত্রে নয়, যেগুলো কর্তৃবাচ্য সাধারণ বাক্য, সিম্পলি আমি কাজ করছি, সে কাজ করছে, আহ কর্তা সরাসরি কাজটা করছে, সে সকল বাক্যের ক্ষেত্রে আমরা অতীতকালে ক্তাবাতু প্রত্যয় প্রয়োগ করতে পারবো। এখন আমরা দেখবো যে আমি তো একটু আগে বললাম যে লিঙ্গ এবং বচন ভেদে এর রূপ ভিন্ন হয়। তো রূপগুলো কি একটু দেখে নিই। এই যে, এই যে এখানে তবাতু প্রত্যয়ের লিঙ্গ ভেদে এবং বচন ভেদে, অর্থাৎ তিনটা লিঙ্গে তিনটা বচনে কিভাবে হয় সেটা এখানে দেওয়া আছে। কিভাবে করে? ওই আমি পদ ধাতু দিয়েই বলছি, যেহেতু পদটা আমরা পড়েছি। যদি সেটা পুংলিঙ্গে হয় তাহলে এক বচনে হবে পঠিতবান, দ্বিবচনে হবে পঠিতবন্ত, আর বহুবচনে হবে পঠিতবন্তঃ। যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে হবে পঠিতবতী, দ্বিবচনে হবে পঠিতবত্যৌ, আর বহুবচনে হবে পঠিতবত্যঃ। যদি ক্লীবলিঙ্গ হয় তাহলে হবে পঠিতবৎ, আম, দ্বিবচনে হবে পঠিতবতী, আর বহুবচনে হবে পঠিতবন্তী। এভাবে করে। তো এই রূপগুলো যে কোনো ধাতুর সাথেই একই রকম ভাবে হতে পারে। যেমন আমি পাট দিয়ে বললাম, যদি আমি ক্রি ধাতু দিয়ে বলতে চাই তখন হবে কৃতবান, কৃতবন্তৌ, কৃতবন্তঃ, কৃতবতী, কৃতবত্যৌ, কৃতবত্যঃ।
কৃতবৎ, কৃতবতী, কৃতবন্তী, এভাবে করে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের তাওয়াতু প্রত্যয়ের রূপগুলো। এখন আম, আপনাদের মধ্যে একজন আমাকে অন্য একটা ধাতু দিয়ে এই রূপগুলো একবার বলুন। আচ্ছা, শিবু প্রসাদ মহোদয়, আপনি কি আছেন? আচ্ছা, নমস্কার দিদিভাই। নমস্কার। নমস্কার দিদিভাই, আমি রাস্তায় আছি তো আমি কিছু বলতে পারতেছি না, গাড়িতে আমি শুনে যাচ্ছি শুধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রণাম। নমস্কার। মীনাক্ষী সান্যাল, আপনি কি আছেন? মীনাক্ষী সান্যাল, আপনি কি আছেন? হ্যাঁ, নমস্কার দিদি, বলুন। নমস্কার। এই যে আমি এখানে যে ক্তাবাতুর রূপগুলো এখানে আছে, সেগুলো আমি পার ধাতু দিয়ে আর ক্রি ধাতু দিয়ে বললাম। তো আপনি কি এখন খাদ ধাতু দিয়ে এই রূপগুলো একবার চেষ্টা করবেন? হ্যাঁ। খাদ ধাতু দিয়ে, তাহলে বলুন। আচ্ছা আচ্ছা। খাদিতবান, খাদিতবন্ত, পুল্লিঙ্গ খাদিতবান, খাদিতবন্তু, খাদিতবন্ত, স্ত্রীলিঙ্গ খাদিতবতু, খাদিতবত্ত, খাদিতবত্ত, ক্লিবলিঙ্গ খাদিতবৎ, খাদিতবতী, খাদিতবন্তী। বাহ, খুব ভালো হয়েছে। আম, এরপর আহ, আর তো কেউ নেই। আচ্ছা, আমি বলে দিই। একই রকম ভাবে যে কোনো ধাতু আসুক, সেটার পরে এভাবে করে রূপগুলো যুক্ত হবে। আমরা যেভাবে আম, অন্য লকারগুলোর ক্ষেত্রে 9টা করে রূপ পড়েছি, সেরকম করে এখানে তাওয়াতুর এখানে 9টা রূপ আছে। কিন্তু লকারগুলোর সাথে এখানে যেটা পার্থক্য, সেখানে ছিল হচ্ছে পুরুষ আর বচন ভেদে, এখানে আছে লিঙ্গ আর বচন ভেদে। তো লিঙ্গটা আর বচনটা কোথা থেকে আসবে, সেটা হচ্ছে কর্তার লিঙ্গ এবং কর্তার বচন থেকে আসবে। আচ্ছা, তো এই হলো হচ্ছে আমাদের তাবাদু প্রত্যয়। তাবাদু প্রত্যয় কখন হবে? যে কোনো অতীতকালের বাক্যে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে হতে পারবে। আর এগুলো কখন হবে? সাধারণত কর্তৃবাচ্যে। কর্তৃবাচ্য মানে যেখানে কর্তা সরাসরি কাজটা করবে। তো এই হলো হচ্ছে আমাদের তাবাদু প্রত্যয়ের বেসিক যে নলেজটা আমাদের দরকার সেটা। এখন আমরা কিছু বাক্য দেখি তাবাদু প্রত্যয়ে, তাহলে আমাদের বিষয়টা আরেকটু স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে হচ্ছে এগুলো। আচ্ছা, তো আমরা বলেছি যে কোনো অতীতকালের বাক্যে তাবাতু হতে পারে। তো এখানে একটা অতীতকালের বাক্য এসেছে যে সে চিঠি লিখেছিল। আহ লিখেছিল এই শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা অতীতকালের বাক্য। তো এটাতে আমরা তাবাতু প্রয়োগ করতে পারি। তো প্রথমে হচ্ছে সে, সে সংস্কৃত আমরা যদি নিই, সে হয় সাহা। আম, তারপর হচ্ছে চিঠি, চিঠি শব্দের সংস্কৃত হচ্ছে পত্র, যেটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো। তো কি লিখেছিল? চিঠি লিখেছিল বা পত্র লিখেছিল, এজন্য এটাতে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেহেতু পেয়েছি, কর্মে দ্বিতীয়া হবে, পত্রম হবে, সাহা পত্রম। এরপর যেটা আমাদের আজকে শিখলাম সেটা হচ্ছে লিক ধাতুর সাথে ক্তাবাতু। যেহেতু সে পুংলিঙ্গ, আমরা আগের স্লাইডে দেখেছি যে পুংলিঙ্গের একবচনে কি হয়? ওয়ান। তাহলে লিক ধাতুর সাথে বান যুক্ত হয়ে হবে লিখিত বান। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? যে সহ পত্র লিখিত বান। একই রকম ভাবে আমরা যদি এটা স্ত্রীলিঙ্গে ধরি, অর্থাৎ সা দিয়ে ধরি, তখন লিখিত বান হবে না, লিখিত বাতি হবে। কেন? এই যে স্ত্রীলিঙ্গের একবচনে আছে বাতি, তো লিক ধাতুর সাথে বাতি যোগ করলে হবে লিখিত বাতি। তাই এখানে যখন আমরা আহ কর্তাটাকে স্ত্রীলিঙ্গ করেছি, তখন এখানে হয়েছে লিখিতাবাতি। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে এখানে দেখুন কর্তার মতো করেই লিঙ্গ এবং বচনটা হচ্ছে। কর্তার লিঙ্গ যে চেঞ্জ হলো, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ আসলো, সাথে সাথে কিন্তু লিখিতবানটা লিখিতবাতি হয়ে গেল। এটা হচ্ছে আমরা গত ক্লাসে যখন কথোপকথন করেছিলাম যে খাদিতবান, খাদিতবাতি, যে আপনি খেয়েছেন কি, এটা জিজ্ঞেস করার সময় আমি বলেছিলাম যে পুংলিঙ্গ হলে খাদিতবান হবে, স্ত্রীলিঙ্গ হলে খাদিতবাতি হবে। কেন? এই যে এটা এই তাবাতু প্রত্যয় প্রয়োগের কারণে এটা লিঙ্গ ভেদে রূপ আলাদা হয়। আর এই লিঙ্গ আর বচনটা কোথা থেকে আসবে? কর্তার লিঙ্গ আর বচন থেকে।
আম, এই গেল একটা বাক্য। আমরা পরবর্তী বাক্যে যাই। পরবর্তী বাক্যটা আছে যে আমরা দুজন কাজটি করেছিলাম। আমরা দুজন, এখানে আমরা দুজন হচ্ছে বাক্যের কর্তা, অর্থাৎ কে করেছিল, কে করেছিলাম মানে কারা করেছিল, আমরা দুজন করেছিলাম। এ কারণে আমরা দুজন হচ্ছে বাক্যের কর্তা। তো আমরা জানি যে আসমাত শব্দের প্রথমা আহ, অর্থাৎ প্রথমা বিভক্তির দ্বিবচন যদি আমরা নিই তখন হয় আওয়াম। তো বাক্যের কর্তা হবে আওয়াম। তারপর কাজটি, আহ কাজটি আসবে কারিয়া শব্দটা থেকে, কারিয়াম। তারপর করেছিলাম আবার ক্রি ধাতু থেকে। ক্রি ধাতু থেকে কি রকম, আমরা দুজন করেছিলাম। তো আমরা দুজন যদি আমি পুংলিঙ্গ ধরি, দ্বিবচনে, পুংলিঙ্গের দ্বিবচনে হয় বন্ত। করেছিলাম ক্রি, ক্রি ধাতু থেকে হবে কৃতবন্ত, কৃতবন্ত। আর আমরা দুজন যদি স্ত্রীলিঙ্গ হই তাহলে হবে কি, কৃতবতৌ। আমরা তো পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, এজন্য দুটো দিয়ে আমরা প্র্যাকটিস করছি। যদি পুংলিঙ্গ হয় তাহলে ক্রি ধাতুর সাথে লেখা হবে কৃতবন্তৌ, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে হবে কৃতবতৌ। এখন আমরা দেখি, এই যে এসেছে যে আওয়াম কার্যম কৃতবন্তৌ, অর্থাৎ এটা হচ্ছে পুংলিঙ্গ। যখন আমরা দুজন পুংলিঙ্গ হব তখন হবে কৃতবন্তৌ, আর যখন আমরা দুজন স্ত্রীলিঙ্গ হব তখন হবে আওয়াম কার্যম কৃতবতৌ। এই দুটো বাক্য কি বোঝা গেছে কিভাবে হলো? আচ্ছা, যদি বোঝা না যায় বা মনে হয় যে একটু দ্রুত যাচ্ছে তাহলে আমাকে বলবেন। তাহলে আমরা তৃতীয় বাক্যটাতে যাই। আরেকটা বাক্য এলো যে বালিকারা বা বালকেরা একটি কাক দেখেছিল। বালিকারা এবং বালকেরা কেন এসেছে সেটা তো আমরা এখন বুঝতেই পারছি, যেহেতু লিঙ্গ ভেদে আলাদা হয়। তো প্রথমে আমরা একবার বালিকা দিয়ে করব, আরেকবার বালক দিয়ে করব। বালিকা দিয়ে করলে হবে আম, পুংলিঙ্গের, বালিকা দিয়ে করলে হবে স্ত্রীলিঙ্গের বহুবচন, আর বালক দিয়ে করলে হবে পুংলিঙ্গের বহুবচন। কাক দেখেছিল, দেখার কাজটা আসে দৃশ ধাতু থেকে, আমরা জানি। তো দৃশ ধাতু থেকে যখন আমরা আম, তাওয়াতেও প্রয়োগ করব বহুবচনে, তো সেটার পুংলিঙ্গে হবে, যদি আমরা ধরি যে বালকেরা দেখেছিল তখন হবে দৃষ্টবন্তঃ। আর যদি ধরি যে বালিকারা দেখেছিল তখন হবে দৃষ্টবত্যঃ। কি বললাম, দৃশ ধাতু থেকে যদি পুংলিঙ্গের বহুবচন হয় তাহলে হবে দৃষ্টবন্তঃ, আর যদি পুংলিঙ্গের স্ত্রীলিঙ্গের বহুবচন হয় তাহলে হবে দৃষ্টবত্যঃ, দৃষ্ট, এভাবে করে। আর বাকি বাক্যটা যেরকম ছিল ওটা ওভাবেই থাকবে, অর্থাৎ একটি কাক তখন হয়ে যাবে একম কাকম। কেন, কাক শব্দটার সরাসরি সংস্কৃত হয় কাক, আর একটি, একটির সংস্কৃত হচ্ছে এক। কাক শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো, আর একটি এখানে কাকের সংখ্যা বোঝাচ্ছে। তো কাক শব্দটাতে যে লিঙ্গ, যে বচন, যে বিভক্তি লেগেছে, এক শব্দটাতেও সেই একই লিঙ্গ একই বচন লাগবে। কাক শব্দটাতে আমরা নর শব্দের মতো নিয়েছি যে দ্বিতীয় আর এক বচন, তাই এক, এক শব্দটাতেও হচ্ছে আমরা দ্বিতীয় আর এক বচন নিব একম, একম কাকম। আর ওখান থেকে পেয়েছিলাম যদি বালকেরা হয় অর্থাৎ পুংলিঙ্গ হয় তাহলে হবে দৃষ্টবন্তঃ, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে হবে দৃষ্টবত্যঃ, দৃষ্টবত্যঃ। এই যেখানে আছে উল্টো করে আছে, আগে স্ত্রীলিঙ্গটা আছে পরে পুংলিঙ্গটা আছে। তো স্ত্রীলিঙ্গের যখন বহুবচন করেছি আমরা তখন হয়েছে দৃষ্টবত্যঃ, আর যখন বালক দিয়ে করেছি তখন হয়েছে দৃষ্টবন্তঃ। বালিকা শব্দটা এসেছে আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো। লতার প্রথম আর বহুবচনে হয় লতাহা, বালিকা থেকে এসেছে বালিকাহা। আর বালক শব্দটা হয় নর শব্দের মতো অকারান্ত পুংলিঙ্গ। তো নর থেকে হয় নরহা, নরাহা। বালক থেকে হয়েছে বালকাহা। তো পুরো বাক্যটা হয়েছে বালিকাহা একম কাকম দৃষ্টবত্যঃ, অথবা বালকাহা একম কাকম দৃষ্টবন্তঃ। আরো একটা বাক্য আছে এখানে যে ফুল, ফুল দুটি, ফুলগুলো। আমরা এতক্ষণ ধরে যেগুলো করেছি সব পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, একবচন দ্বিবচন এভাবে করে করেছি। তো যেটা বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ। তো ক্লিবলিঙ্গের জন্য আমরা একটা শব্দ নিয়েছি সেটা হচ্ছে ফুল, ফুল, ফুল দুটি, ফুলগুলো। তো তিনটা যেহেতু আছে ক্লিবলিঙ্গের, একবচন দ্বিবচন বহুবচন, আমরা প্রথমে একবচন ধরে করব, তারপর দ্বিবচন ধরে, তারপর হচ্ছে বহুবচন ধরে। তো ফুল প্রথমে ধরবো হচ্ছে পড়ে ছিল একবচন,
পড়া ধাতুটা পড়ার কাজটা কোন ধাতু থেকে আসে? আচ্ছা, এটা পদ ধাতু থেকে আসে। তো পদ ধাতুর আমরা একটু ক্লিবলিঙ্গের রূপগুলো দেখে ফেলি। ক্লিবলিঙ্গে আছে ওয়াত, ওয়াতি, ওয়ান্তি। তাহলে হবে পদ ধাতু থেকে প্রথমটাই হবে, মানে ফুল পড়েছিল। তো ফুল শব্দটা হচ্ছে কি? পুষ্প। পুষ্প শব্দটা আম, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো হবে। তো প্রথমটা হবে পুষ্পম পতিতাবাত, অর্থাৎ ফুল পড়েছিল। তারপর যখন পুষ্পকে দ্বিবচন করব তখন ফলম ফলে, তখন হবে পুষ্পে পতিতবতী। আর যখন বহুবচন করব তখন হবে পুষ্পাণি পতিতবন্তী। কিভাবে হলো যে এখানে এক বচনে আছে বত, তো আমি প্রথমটাই করেছি ফুল পড়েছিল, তো তখন করেছি পতিতবত। এরপর বলেছি ফুল দুটি পড়েছিল, তখন করেছি পতিতবতী। আর যখন বহুবচনে ফুলগুলো হলো তখন করেছি পতিতবন্তী। পতিতবত, পতিতবতী, পতিতবন্তী। এই যে এখানে রূপগুলো এখন এসে গেছে। প্রথমটা হচ্ছে পুষ্পম পতিতবত, পুষ্পে পতিতবতী, পুষ্পাণি পতিতবন্তী। আর পুষ্প শব্দটা যেহেতু অকারান্ত পুংলিঙ্গ, তো আমরা যেরকম জানি যে ফলম ফলে ফলানি, ওটার মতোই হয়েছে যে পুষ্পম পুষ্পে পুষ্পাণি, এভাবে করে। তো এই কটা বাক্যের মধ্যে হচ্ছে আমরা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গের যে তিনটা রূপ হয়, একবচন, দ্বিবচন, বহু বচনে যে রূপগুলো হয়, সেগুলো মোটামুটি আমরা বিভিন্ন ধাতুর সাহায্যে দেখার চেষ্টা করেছি। এই রূপগুলোর প্রয়োগ সংক্রান্ত বা তাওয়াতু প্রত্যয় কিভাবে হয় বা এই সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আচ্ছা, জিজ্ঞাসা নেই। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বলেছিলাম জোড়া। তো ক্তাবাতু করেছি তার যমজ ভাই বা বোন যেটাই বলি, সেটার আরেকটা জোড়া আছে, সেটা হচ্ছে ক্ত। ক্তা প্রত্যয় তাহলে কিভাবে হবে? যেহেতু যমজ, তাই তাদের দুজনের কাজ একই রকম হবে। কাজ একই রকম মানে আম, এই যে ওটাও ছিল অতীতকালের সমাপিকা ক্রিয়ায়, এটাও হবে অতীতকালের সমাপিকা ক্রিয়ায়। যে কোনো অতীতকালের বাক্যে সমাপিকা ক্রিয়ায় আমরা ক্তা প্রত্যয় প্রয়োগ করতে পারব। অতীতকালের বাক্য বানাতে আমরা বলেছি যে কাজটা আগে হয়েছে, আর সমাপিকা ক্রিয়া কি সেটাও আমরা জানি। তো তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য আছে, এই যে 3 নম্বর বাক্যটাতে আমরা পার্থক্য দেখতে পাবো। তো আগে 2 নম্বর বাক্যটাও আগের মতো, যে লিঙ্গ এবং বচন ভেদে এর রূপ ভিন্ন হয় এবং এর রূপগুলো তাবাতুর মতো নয়। এটার রূপগুলো আমরা একটু পরে দেখবো। তো 3 নং বাক্যে যেটা বলেছে, সাধারণত কর্মবাচ্যে তা প্রত্যয় প্রয়োগ করা হয়, তবে 3টি বাচ্চে এর প্রয়োগ দেখা যায়। সাধারণত কর্মবাচ্যে, কর্মবাচ্যে আমি যেটা বললাম যে যেখানে কর্তা সরাসরি কাজটা করে না বা কর্মকে প্রধান করে যে বাক্যগুলো আম, গঠন করা হয়, যেমন আহ কাজটি তার দ্বারা করা হয়েছে, বা আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, আহ অথবা বইটি আহ পড়া হয়েছে তার দ্বারা। এভাবে করে যখন আমরা বাক্যগুলো করব, প্যাসিভ মোডে যখন করব, তখন সেটা হবে কর্মবাচ্য। এবং কর্মবাচ্যের অতীতকালের সমাপিকা ক্রিয়াতে আমরা ক্তাবাতু প্রত্যয় প্রয়োগ করতে পারবো। তবে এটার ব্যতিক্রম কি, সেটা হচ্ছে 3টা বাচ্চে এর প্রয়োগ দেখা যায়। আমরা বলেছিলাম যে ক্তাবাতুর ক্ষেত্রে সাধারণত কর্তৃবাচ্যে হয়, সেখানে আমরা বলিনি যে 3টি বাচ্চে হয়। তাহলে যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে তাওয়ের খাতায় পড়ে যায় আর কি। মানে যে সকল জায়গায় তাওয়াতু হয় না, সে সকল জায়গায় সবগুলো ক্ষেত্রে ত হয়। বাচ্য 3 প্রকার আমরা জানি, যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। তার মধ্যে কর্তৃবাচ্যে হয় ক্তাবাতু, কর্মবাচ্যে হয় ক্ত। ভাববাচ্যে তাহলে কি হবে? ভাববাচ্যেও হবে ক্ত। আর কর্মবাচ্যের কর্তৃবাচ্যের কিছু স্পেশাল স্পেশাল ক্ষেত্রেও ত প্রত্যয়ের প্রয়োগ দেখা যায়। তো স্পেশাল প্রয়োগগুলো কিরকম? তার মধ্যে একটা আমরা যদি বলি, সেটা হচ্ছে গমনার্থক ধাতু। গমনার্থক ধাতু যেমন গম, চল, এই ধাতুগুলো যখন থাকে তখন আমরা ক্তাবাতু প্রয়োগ না করে তা প্রয়োগ করি। আরেকটা যদি বলি যে এরকম কিছু স্পেসিফিক কিছু ব্যতিক্রম আছে, যখন হচ্ছে আমরা ক্তাবাতু প্রত্যয় প্রয়োগ না করে কি করি, ক্তা প্রত্যয় করি। যেমন
যখন ধাতুটা অকর্মক হয়। অকর্মক মানে কি? যেখানে কর্ম নেই। কর্ম আমরা কিভাবে নির্ণয় করি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। আমরা যদি একটা বাক্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর না পাই, তার মানে বাক্যটির কোনো কর্ম নেই। আমি যদি বলি যে সে খেতে গিয়েছিল, অথবা যদি বলি যে সে আহ সন্ধ্যায় খেলেছিল। এখন এখানে যদি আমি কি প্রশ্ন করি, কি খেলেছিল, কোনো উত্তর নেই। কাকে খেলেছিল, তারও কোনো উত্তর নেই। আর প্রথম বাক্যটায় যদি বলি যে সে খেতে গিয়েছিল, এখানে কি খেতে গিয়েছিল তারও কোনো উত্তর নেই, কাকে খেতে গিয়েছিল সেরকম কোনো উত্তর নেই। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাচ্ছি না, অর্থাৎ বাক্যের কোনো কর্ম নেই। তো যে সকল বাক্যে এরকম কর্ম থাকে না তাদেরকে বলে অকর্মক বাক্য। এরকম অকর্মক আহ, বাক্যের ক্ষেত্রে তখন ক্তাবাতু হয় না, কর্তৃবাচ্য হলেও সেটা ক্তাবাতু হয় না, তখন কি হয়? ক্ত হয়। তাহলে আমি দুটো বললাম। একটা বললাম যদি গমনার্থক ধাতু থাকে, গমনার্থক ধাতু ছাড়াও আরো কয়েকটা ধাতু আছে, যেমন শ্লিষ, শি, স্থা, আস, ওয়াস, জন, রুহ, এই ধাতুগুলো থাকলে তখন হচ্ছে আহ ক্তাবাতু হয় না, ক্ত হয়। আর আরেকটা কি বললাম, যখন কোনো অতীতকালের বাক্যে যদি, মানে কর্তৃবাচ্যের কোনো বাক্যে যদি কর্ম না থাকে, অকর্মক ক্রিয়াপদ হয়। অকর্মক মানে কি? মানে যে বাক্যের কর্ম নেই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যখন কোনো উত্তর পাবো না, তখন বলবো যে কোনো কর্ম নেই। তখন হচ্ছে সেই সকল বাক্যের কর্তৃবাচ্যেও ত প্রত্যয় প্রয়োগ করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে ত প্রত্যয় মোটামুটি তিনটা বাচ্যে প্রয়োগ করা দেখা যায়। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে তিনটি বাচ্যে এর প্রয়োগ দেখা যায়। কিভাবে? ওই যে 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 সকল বাক্যের ক্ষেত্রে কর্ম নেই সেটার ক্ষেত্রেও কর্মবাচ্যে ত হয়, আর কর্তৃবাচ্যে আর ভাববাচ্যে তো ত প্রয়োগের ত প্রত্যয় প্রয়োগ হয়। তো এইগুলো হলো ত প্রত্যয়ের স্পেশালিটি। এবং এইটার সাথে তবে তো যে পার্থক্য, বেসিক পার্থক্য সেটা, একটা হয় কর্তৃবাচ্যে, আরেকটা হয় কর্মবাচ্যে। এবং কিছু কিছু ক্ষেত্রে কর্তৃবাচ্যে ত এর প্রয়োগ দেখা যায়। আমরা যেহেতু বাচ্চা এখনো পড়িনি, তো বাচ্চা আমি এখন যতটুকু বলছি, মানে কাজটা আমি করেছি বা আমার দ্বারা করা হয়েছে, এইটুকু দিয়ে হচ্ছে আমরা বাচ্চাটা নির্ণয় করব। আর ভাববাচ্য যেটা, সেটা এখন ভাববাচ্যের আহ, বাক্যগুলো সাধারণত এখন দেয়া হবে না। ভাববাচ্যের একটু ডিফারেন্ট হয় এজন্য। তো আমরা প্রধানত এই দুটোগুলোই দেখি, যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য। আমি যেটুকু বলেছি সেটাই, আমি কাজটা সরাসরি করছি আর আমার দ্বারা করা হয়েছে। এই দুটো দিয়েই হচ্ছে আমরা ডিফারেন্সটা করব, যে কোথায় ক্তাবদ্ধ হবে, কোথায় ক্তা হবে। আর এটার প্রয়োগ আমরা আহ, দেখবো গল্পগুলোতে। আমরা যে গল্পগুলো পড়ি সংস্কৃততে বা কথোপকথনগুলো পড়ি, যেমন গত মঙ্গলবারের ক্লাসে আমরা একটা কথোপকথন পড়েছিলাম, ওখানে কিছু প্রয়োগ ছিল, তুমুলের প্রয়োগ ছিল। তো এই সকল কথোপকথনে বা গল্পে হচ্ছে আমরা আহ প্রত্যয়গুলো বারবার পাবো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে গমনার্থক ধাতুর ক্ষেত্রে আমি বললাম যে ক্ত হয়। তো তার মানে কি তবে তো একদমই হয় না? হতে পারে, হতে পারে। কিভাবে? আমরা দেখবো যে গল্পে কয়েক জায়গায় দেখবো যে গতওয়ান আছে, গতওয়ান। আমরা জানি যে ওয়ান কখন হয়? পুংলিঙ্গের এক বচনে ওয়ান হয়। কৃতওয়ান, লিখিতওয়ান আমরা ভাবে পড়েছি। তো গতওয়ান এটা যখন দেখবো তখন ধরে নিব যে এটা ব্যতিক্রম প্রয়োগ। ঠিক আছে? অর্থাৎ দুটোরই প্রয়োগ করা যায়। এখানে ত প্রত্যয়েরও 9টা রূপ আছে, অর্থাৎ তিনটা লিঙ্গ এবং তিনটা বচনে টোটাল 9টা রূপ। আচ্ছা, আমরা এখানে ছিলাম যে ক্তাবতু প্রত্যয়ের মতো ক্ত প্রত্যয়েরও 9টা রূপ আছে, তিনটা লিঙ্গ এবং তিনটা বচন ভেদে। তো কিভাবে হবে? আমরা একটা ক্রিয়াপদ নেই, সেটার হচ্ছে যে ক্ত এর রূপগুলো সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা যদি বলি যে উম, গম ধাতু থেকেই করি, তাহলে হবে পুংলিঙ্গের এক বচনে হবে গাতাহ, পুংলিঙ্গের দ্বিবচনে হবে গাতৌ, আর পুংলিঙ্গের বহু বচনে হবে গাতাহা। যদি স্ত্রীলিঙ্গ ধরি তাহলে হবে এক বচনে গাতা, দ্বিবচনে হবে গাতে, আর বহু বচনে হবে গাতাহা। আর যদি ক্লিবলিঙ্গ ধরি তাহলে হবে, আচ্ছা ক্লিবলিঙ্গের এক বচনের রূপটা আমি একটু দেখি, বাকি দুটো হবে গাতে আর গাতানি।
দ্বিবচনে হবে গতে, আর বহুবচনে হবে গতানি। এক বচনের রূপটা আমি একটু দেখি। আচ্ছা, এটার রূপটা হবে গতম। গতম, গতে, গতানি। আরেকটা ধাতু যদি নিই, যে লিখ ধাতু, তাহলে হবে আহ পুংলিঙ্গের এক বচনে হবে লিখিতঃ, দ্বিবচনে হবে লিখিতৌ, বহুবচনে হবে লিখিতাহা। স্ত্রীলিঙ্গে যদি নিই তাহলে এক বচনে হবে লিখিতা, দ্বিবচনে হবে লিখিতে, আর বহুবচনে হবে লিখিতাহা। ক্লিবলিঙ্গে হবে লিখিতম, আহ দ্বিবচনে হবে লিখিতে, আর বহুবচনে হবে লিখিতানি। এভাবে করে রূপগুলো হবে। তো আমরা এখন কিছু বাক্যে প্রয়োগ দেখি, তাহলে এই রূপগুলো আমরা কিভাবে হচ্ছে সেটা আরো স্পষ্টভাবে দেখতে পাবো। রাম বনে গিয়েছিলেন। তো আমরা একটু আগে পড়েছি যে সরাসরি বাক্য অর্থাৎ কর্তৃবাচ্যের ক্ষেত্রে যখন গমনার্থক ধাতু হয় তখন আমরা ত প্রত্যয় প্রয়োগ করতে পারি। এখানে রাম বনে গিয়েছিল, বনে যাওয়ার কাজটা সরাসরি রামই করেছে। তো এটা একটা কর্তৃবাচ্যের বাক্য। আর এটাতে যখন আমরা দেখলাম যে গমনার্থক ধাতু আছে, আমরা একটা গম দিয়ে করব, তখন হচ্ছে আমরা এটাতে ত প্রয়োগ করতে পারবো। রাম, রাম হচ্ছে এখানে বাক্যের কর্তা, সে গিয়েছিল। রাম হচ্ছে পুংলিঙ্গ এবং একবচন। তাহলে আমরা এখানে আম, পুংলিঙ্গের একবচনের রূপটার অনুযায়ী, অর্থাৎ এখানে আছে তহ, তো গম ধাতুর সাথে তহ যোগ করে আমরা লিখবো গতহ। কিভাবে দেখিনি, যে রাম বনে গিয়েছিলেন, তাহলে এটা হবে রামহ বনম গতহ। এই যে রামহ বনম গতহ। বর্ণম কেন সেটা তো আমরা জানি, যে গমনার্থক ধাতু থাকলে যে স্থান সেটাতে অধিকরণ না হয়ে কি হয়, কর্মকারক হয় বা দ্বিতীয়ার প্রয়োগ হয়। এই কারণে হচ্ছে বন ধাতুতে বর্ণে না হয়ে বর্ণম হয়েছে। তাহলে পুরো বাক্যটা হলো রামহ বর্ণম গতহ, অর্থাৎ রাম বনে গিয়েছিলেন। দ্বিতীয় বাক্যটা আছে শিশুরা কেঁদেছিল। তো দেখুন এটাতে কেন তা হচ্ছে, এটাও এখানে কাঁদার কাজটা সরাসরি শিশুরা করেছে। কিন্তু আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে আমরা যদি বলি যে কি কেঁদেছিল বা কারা কাকে কেঁদেছিল, তাহলে আমরা কোনো উত্তর পাচ্ছি না। অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যখন আমরা কোনো উত্তর পাই না, তখন বলি যে বাক্যের কর্ম নেই বা কর্ম অনুপস্থিত। তো সেরকম কর্ম ছাড়া যখন বাক্য হয়, অর্থাৎ অকর্মক ক্রিয়ার যখন রূপ হয়, তখন সেই ক্রিয়াপদে আমরা ক্ত প্রত্যয় প্রয়োগ করতে পারি। শিশুরা, শিশু হচ্ছে আম, উকারান্ত পুংলিঙ্গ শব্দ, সাধু শব্দের মতো, তার বহুবচন হবে। তো পুংলিঙ্গের বহুবচনের যে রূপটা আছে এখানে, সেটা আমরা দেখে নিই। তো পুংলিঙ্গের বহুবচনে আছে তাহা। তো আমরা যদি কেঁদেছিল, এটা রুদ ধাতু থেকে করি, রুদ ধাতুর অর্থ হচ্ছে কান্না করা। রুদ থেকে তাহলে হবে রুদি তাহা। শিশবহ রুদিতাহা। শিশবহ কেন, ওই যে সাধু শব্দের প্রথম আর বহুবচনের রূপ হয় সাধবহ, তাই শিশু থেকে হয়েছে শিশবহ। আর কেঁদে ছিল, এটা তো আমরা ত প্রত্যয় দিয়ে করেছি, রুদ ধাতুর সাথে তাহা যুক্ত করেছি, রুদি তাহা হয়েছে। তো এই দুটো বাক্য, প্রথম দুটো বাক্য ছিল কর্তৃবাচ্যের মধ্যে কখন ত প্রত্যয় হয়।
এরপর আছে হচ্ছে কর্মবাচ্যের রূপ। আমরা তো প্রথমেই বলেছি যে কর্মবাচ্যের বাক্যগুলোতে কি হয়, ত প্রত্যয় হয়। আমার দ্বারা চাঁদ দেখা হয়েছিল। আমি চাঁদ দেখেছি এমনটা না বলে বলছি যে চাঁদ আমার দ্বারা দেখা হয়েছিল। তো এভাবে যখন বলছি তখন বাক্যটা অ্যাক্টিভ মুডে না থেকে প্যাসিভ মুডে বা কর্তৃবাচ্যে না থেকে কর্মবাচ্যে চলে গেছে। তো কর্মবাচ্যের বাক্যে আমরা অতীতকালের বাক্যে ত প্রত্যয় প্রয়োগ করতে পারি। অর্থাৎ হয়েছিল, দেখা হয়েছিল, এই দৃশ থেকে আমরা হচ্ছে ত প্রত্যয় প্রয়োগ করতে পারি। আমার দ্বারা, আমি শব্দটা কোথা থেকে আসে? আসমাত শব্দ থেকে। তো আমরা জানি দ্বারা দিয়া কর্তৃক হলে তৃতীয়া হয়। তো আসমাত শব্দের যে তৃতীয়ার রূপটা, তৃতীয়ার এক বচনের যে রূপটা, সেটা আমরা নিব। আসমাত শব্দের তৃতীয়ার এক বচনের রূপটা হয় মায়া। তো এখানে হবে মায়া। আর চাঁদ দেখা হয়েছিল, তো আম, চাঁদটা হচ্ছে এখানে কি দেখা হয়েছিল? চাঁদ দেখা হয়েছিল, কর্ম। কর্মবাচ্যে কর্ম হচ্ছে মেইন ফোকাসে থাকে। এখানে চাঁদ শব্দটা হচ্ছে বাক্যের আহ, এখন কর্ম। তাই কর্মবাচ্যের মধ্যে এটাই হচ্ছে এখন প্রধান শব্দ হিসেবে ব্যবহৃত হবে। আর আমি, যেহেতু আমি দেখেছি, আমি প্রধান হওয়ার কথা ছিল, আমি এখানে প্রধান হচ্ছে না। আমি শব্দটাতে তৃতীয়ার প্রয়োগ হচ্ছে। তাহলে পুরোটা কি হচ্ছে যে চন্দ্রঃ মায়া দৃষ্টঃ। চন্দ্রঃ কেন? চন্দ্র শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ। আর এখানে আমি বলেছি যে কর্মবাচ্য এটাই মেইন। তো এটাতে হয়েছে প্রথমা এক বচন, নর শব্দের মতো নরহ, যেভাবে হয় সেভাবে হয়েছে চন্দ্রহ। আর আমার দ্বারা সেটা হচ্ছে মায়া। আর দৃশ ধাতুর থেকে এসেছে দৃষ্টহ। কিভাবে? আহ, আমি যদি পুংলিঙ্গ ধরি তাহলে সেটার এক বচনে হয় তাহ। দৃশ ধাতুর সাথে তাহ যুক্ত করে হয় দৃষ্টহ। এটা সন্ধির নিয়মে হয়েছে, সন্ধির ক্লাস আমরা করব। দৃশ ধাতুর সাথে তাহ যুক্ত হয়েছে, হয়েছে দৃষ্টহ। তাই পুরো বাক্যটা হয়েছে যে চন্দ্র আমার দ্বারা দেখা হয়েছিল। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আহ, আসতে পারে। যেহেতু আমরা এখনো বাচ্চ পড়িনি, আম, মানে এখানে যে আমি এবং চাঁদ এই দুটোর যে বিভক্তির যে ডিফারেন্সটা, তো আমি হালকা করে বলে দিই যে কর্মবাচ্যে যেটা কর্মপদ, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাই, কি দেখা হয়েছিল, কাকে দেখা হয়েছিল, এভাবে করে যেটা পাই সেটা হচ্ছে কর্ম। সেটাতে হয় প্রথমার প্রয়োগ। আর যার দ্বারা করা হয়েছিল, আম, অর্থাৎ যে কাজটা করেছিল, তাতে হয় তৃতীয়ার প্রয়োগ। এখানে আমি শব্দটাতে তৃতীয়া হয়েছে আর চাঁদ শব্দটাতে প্রথমা হয়েছে। এভাবে করে আমরা চাইলে মনে রাখতে পারি। পরের বাক্যটা আছে যে কাজগুলো সুশীলের দ্বারা করা হয়েছিল। কাজগুলো, কাজগুলো হচ্ছে কার্য, কার্য। কার্য শব্দটা থেকে যদি আমরা নিই তাহলে সেটার বহুবচন। আর সুশীলের দ্বারা, কাজটা অ্যাকচুয়ালি করেছে সুশীল, কিন্তু আমরা যে বলেছি ওই যে কর্মবাচ্যে কি হয়, যে কাজটা করে সে হচ্ছে গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায় হচ্ছে কর্ম। অর্থাৎ যে কাজটা করে তাতে হয় তৃতীয়া, যেটা করা হয়েছে সেটাতে হচ্ছে প্রথমা লাগে। তো কাজগুলো শব্দটাতে আমাদের লাগবে প্রথমা, আর সুশীল শব্দটাতে লাগবে তৃতীয়া। সুশীল শব্দটাতে তৃতীয়া লেগে হবে সুশীলে না। আর করা হয়েছিল এটা আসবে ক্রি ধাতু থেকে, ক্রি ধাতুর সাথে তা প্রত্যয় প্রয়োগ করে। কিভাবে হলো? আম, আমরা আবার একটু দেখে আসি। এই যে ক্লিবলিঙ্গের যে বহুবচনের রূপ সেটা হচ্ছে তানি। তো ক্রির সাথে তানি যুক্ত হয়ে হবে ক্রি তানি। এই যে কার্যাণি সুশীলেন কৃতানি। অর্থাৎ কাজগুলো সুশীলের দ্বারা করা হয়েছিল বা সম্পাদিত হয়েছিল, এমনটা হলো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা এখানে
ত প্রত্যয় কোন লিঙ্গ হচ্ছে, কোন বচন হচ্ছে, সেটা কিভাবে নির্ণয় করব? যখন সেটা কর্মবাচ্য হবে, তখন যেহেতু কর্মই প্রধান, অর্থাৎ কর্মটাতেই হচ্ছে আমরা প্রথমা প্রয়োগ করছি, প্রথমা বিভক্তি, তখন সেটার অনুযায়ী হচ্ছে রূপটা হবে। যেমন এখানে কাজটা কিন্তু সুশীল করেছে, সুশীল এক বচন, কিন্তু আমরা এখানে ক্রি ধাতুর সাথে আহ পুংলিঙ্গের এক বচন লাগাইনি। পুংলিঙ্গের এক বচন লাগিয়ে কি হতো, কৃতহ, ওই যে গতহ যেভাবে হয়েছে, রাম বনে গিয়েছিলেন তাই রাম প্রথম পুরুষ এক বচন, তাই হয়েছে গতহ। এখানে সুশীল কাজ করেছে সেই হিসেবে হতো কৃতহ, কিন্তু হয়নি কেন? কারণ এটা কর্মবাচ্যে, কর্মবাচ্যে এখানে প্রধান যেটা সেটা হচ্ছে কর্ম। কি করা হয়েছিল, কাজগুলো করা হয়েছিল। তো এখানে কাজগুলো হচ্ছে, এখানে প্রথমার প্রয়োগ হয়েছে। এটার যে রূপগুলো এখানে, কাজটা হচ্ছে ক্লিবলিঙ্গ এবং বহুবচনে আছে, এজন্য এখানে আমরা ক্লিবলিঙ্গের বহুবচনের যে তানি রূপ সেটা লাগিয়েছি কৃ ধাতুর সাথে। তো এটা একটু মাথায় রাখবেন যে যখন আমরা তটা প্রয়োগ করব তখন দেখব হচ্ছে কর্মে কোন বচন কোন লিঙ্গ লেগেছে। পরে আরেকটা বাক্য আছে, সেটা হচ্ছে পুস্তক দুটি ঋষির দ্বারা লেখা হয়েছিল, অর্থাৎ ঋষি দুটি পুস্তক লিখেছিলেন। এটাকে আমরা প্যাসিভ করে বলছি যে পুস্তক দুটি ঋষির দ্বারা লেখা হয়েছিল। ঋষি শব্দটা হচ্ছে রস্বীকারান্ত নর শব্দ, সরি রস্বীকারান্ত পুংলিঙ্গ শব্দ, মুনি শব্দের মতো। আর পুস্তক, পুস্তক তো আমরা জানি যে অকারান্ত ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো। তো পুস্তক দুটি, যখন কি লেখা হয়েছিল, পুস্তক লেখা হয়েছিল, অর্থাৎ বাক্যের কর্ম হচ্ছে পুস্তক। এখন আমরা কর্মে দ্বিতীয়া প্রয়োগ না করে কর্মে প্রথমা প্রয়োগ করব, যেহেতু এটা কর্মবাচ্যের বাক্য। কর্মে প্রথমা প্রয়োগ করলে হবে পুস্তকে। ওই যে আমরা ফলম ফলে ফলানি করেছি, তার যে দ্বিবচনের রূপ সেটা হচ্ছে ফলে, তো ওখান থেকে এসেছে পুস্তকে। আর ঋষির দ্বারা সেটা তৃতীয়ার প্রয়োগ হবে ঋষি শব্দের। মুনি থেকে হয় মুনি না, তো ঋষি থেকে হবে ঋষি না। আর লেখা হয়েছিল আসবে লিখ ধাতু থেকে, লিখ ধাতু থেকে। পুস্তক দুটি যেহেতু ক্লিবলিঙ্গ এবং দ্বিবচন, তো ক্লিবলিঙ্গের দ্বিবচনের যে রূপটা আছে তা প্রত্যয়ের, সেটা আমরা দেখব আছে কি তে, তাহলে হবে লিখ ধাতু থেকে হবে লিখিতে। এখানেও আমরা পুস্তক শব্দটার মতো করে এখানে লিঙ্গ এবং বচন নির্ণয় করেছি, ঋষি শব্দের মতো করে নিইনি। কেন? কারণ পুস্তক শব্দটা হচ্ছে কর্ম, আর কর্মবাচ্যে কর্মের রূপ অনুযায়ী হচ্ছে আম, ত প্রত্যয়ের যে রূপ সেটা নির্ণয় করা হবে, অর্থাৎ কোন লিঙ্গ কোন বচন সেটা নির্ণয় করা হবে। এই যে পুস্তকে ঋষিনা লিখিতে, পুস্তক দুটি এটা এসেছে ফল থেকে, আর ঋষিনা ঋষির দ্বারা, আর লেখা হয়েছিল লিখিতে, লিখ ধাতুর সাথে ওই যে ক্লিবলিঙ্গের দ্বিবচনের যে তে সেটা লেগেছে। আচ্ছা, এখানে আর কোনো বাক্য নেই। আম, অর্থাৎ আমাদের ক্লাস এইটুকুই ছিল, ক্তা এবং তাবাতু। লাস্টে দিয়ে যদি সামারি করার জন্য আরেকবার বলি যে ক্তা এবং তাবাতু দুটো হয় অতীতকালের সমাপিকা ক্রিয়াতে। আম, অতীতকালের মানে আমরা তো জানি। আর যে যে সকল ক্ষেত্রে আমরা লং লকার প্রয়োগ করি সেসব সকল সকল ক্ষেত্রে হচ্ছে আমরা ক্তাবাতু বা ক্তা প্রয়োগ করতে পারবো। এই দুটোর আলাদা নাম আছে, সেটা হচ্ছে নিষ্ঠা, নিষ্ঠা প্রত্যয় বলা হয় দুটোকে একসাথে। আচ্ছা, তো এখন ক্তাবাতু কখন, ক্তা কখন? যখন সেটা কর্তৃবাচ্য হবে, অর্থাৎ কর্তা সরাসরি কাজটা করবে, তখন সেটাতে হবে ক্তাবাতু। আর যখন সেটা কর্মবাচ্য হবে বা ভাববাচ্য হবে তখন হবে ক্তা। আর ত এর আরো কিছু প্রয়োগ আছে, যেটা হচ্ছে যখন গমনার্থক ধাতু হয়, বা সি আস স্থা বাস ইত্যাদি ধাতুগুলো থাকে, অথবা হচ্ছে যখন যখন কোনো কর্ম থাকে না বাক্যে, অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে তখন সেটা ত প্রয়োগ হয়। আর কর্মবাচ্যে তো হয়ই। এভাবে করে আমরা ক্তাবাতু আর ক্ত এর প্রয়োগগুলো দেখেছি। ক্তাবাতু এবং ত দুটোই হচ্ছে লিঙ্গ এবং বচন ভেদে আলাদা আলাদা রূপ আছে। এটা আমরা প্র্যাকটিস করলে পারবো, লকারগুলো যেভাবে করেছি। তো লিঙ্গ এবং বচনটা কিভাবে নির্ণয় হবে? ক্তাবাতুতে লিঙ্গ এবং বচনটা নির্ণয় হবে বাক্যের যে কর্তা তার উপর, বাক্যের কর্তার যে লিঙ্গ এবং যে বচন সেটার অনুযায়ী হচ্ছে ক্তাবাতুর লিঙ্গ এবং বচনটা রূপান্তরিত হবে। আর যখন তা প্রত্যয় করব তখন হচ্ছে কর্মর দিকে আমরা নজর দিব। কর্মে হচ্ছে আমাদের যে লিঙ্গ যে বচনটা আছে সেটার মতো করে হচ্ছে আমরা আহ ক্রিয়াপদের লিঙ্গ এবং বচনটা নির্ণয় করব।
তো এই গেল হলো আমাদের ক্তাবাতু এবং ক্ত এবং এর কিছু প্রয়োগ। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন। আম, আচ্ছা, জিজ্ঞাসা যদি পরে ক্লাস নোট দেখে বা প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রশ্ন মনে আসে তখন জিজ্ঞেস করতে পারেন, প্র্যাকটিস গ্রুপে করতে পারেন বা আমাকে সরাসরি ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন। আর তো এইটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। আমরা এখন শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাসটা শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।